সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনিট 3 এবং এখানে আমরা মূলত দুটি বিষয় নিয়ে ফোকাস করব। প্রথমটি হচ্ছে স্পেলিং এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে চলো বন্ধুরা স্পেলিং নিয়ে আলোচনাটি শুরু করা যাক। স্পেলিং এর ক্ষেত্রে বন্ধুরা তোমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাসায় বারবার সেগুলো লিখতে হবে, তাহলেই তোমরা সঠিক বানানটি মনে রাখতে পারবে। তো প্রথম যে স্পেলিংটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো মিরাকিউলাস। অলৌকিক কোনো বিষয়কে আমরা মিরাকিউলাস বলছি। এখানে যেই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যেতে পারো সেটি হলো MIRAC এর জায়গায় তোমরা কিউ দিয়ে দিতে পারো, মিরাকিউলাস যেহেতু আসছে, তাই সি যেন থাকে বা হচ্ছে এই জিনিসটা তোমরা একটু মনোযোগ দিয়ে খাতায় বারবার লিখবে, তাহলেই দেখবে বানানটি তোমাদের খুব সহজেই মনে থাকছে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ মাউন্টেনিয়ার। মাউন্টেনিয়ার মানে হচ্ছে পর্বত আরোহী যারা, তাদেরকে আমরা মাউন্টেনিয়ার বলছি। আর মাউন্টেনিয়ার সচরাচর এরকম হওয়ার কথা ছিল যে মাউন্টেইনের পরে NER হওয়ার কথা ছিল, কিন্তু একটু ইউনিক মাউন্টেনিয়ার। যেমন বাইক থেকে বাইকার, ড্রাইভ থেকে ড্রাইভার, একটা ই কিন্তু। সো তুমি হয়তো এখানে ভুলে একটা ই দিয়ে দিতে পারো, এই জন্য এই শব্দটা আমি এখানে নিয়ে এসেছি মাউন্টেনিয়ার, দুটি ই শেষে, এই জিনিসটা মনে রাখবে। দেন পিজনের ক্ষেত্রে জি এর পরিবর্তে তুমি কিন্তু জ্যাড দিয়ে দিতে পারো, একটু কনফিউজড হয়ে যেতে পারো। পিজন বলতে আমরা পায়রা বা ঘুঘু পাখিকে বোঝাচ্ছি। দেন অকারেন্সটা খুব সহজ মনে হলেও যে জায়গায় তুমি কনফিউজড হয়ে যেতে পারো সেটা হলো ডাবল সি অ্যান্ড ডাবল আর। অকারেন্স মুখে উচ্চারণ করবে, বারবার খাতায় লিখবে, তাহলে দেখবে তুমি স্পেলিং এর একদম বস হয়ে গিয়েছো। দেন অসিলেশনের ক্ষেত্রে ডাবল এল, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে বন্ধুরা, তাহলে দেখো পরবর্তী স্পেলিংটি হলো নিউমোনিয়া। এটা পি দিয়ে শব্দটি শুরু হওয়া সত্ত্বেও আমরা উচ্চারণ করছি নিউমোনিয়া। ব্রিটিশ অ্যাকসেন্ট এটাকে বলছি আমরা নিউমোনিয়া, অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্টে আমরা বলছি নিউমোনিয়া। সো এই বানানগুলো, সাইকোলজি, নিউমোনিয়া, এই বানানগুলো বিভিন্ন পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে অনেক বেশি এসে থাকে, তাই এই বানানগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, দেন রডোডেনড্রন হচ্ছে এক প্রকারের গাছ, হ্যাঁ, যেটা হচ্ছে সবুজ পাতা বিশিষ্ট এবং হচ্ছে সাদা বা বেগুনি কালারের ফুল হয়, এটা এক ধরনের গাছ। রডোডেনড্রন বানানটিও কিন্তু আসতে পারে, বারবার খাতায় লিখবে, মুখে উচ্চারণ করবে। দেন প্রিভিলেজের ক্ষেত্রে যে কনফিউজড হয়ে যেতে পারো, ডাবল এল নাকি একটা এল। ভিলেজের ক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল এল, কিন্তু প্রিভিলেজের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি এল। তারপর দেখো বন্ধু, unnecessary. So you may consider this spelling as an unnecessary spelling, but not. I think this is an important one. কেননা তুমি ডাবল এন অ্যান্ড ডাবল এস এর সাথে সি কে প্যাচ লাগিয়ে দিতে পারো। আমি ব্যক্তিগতভাবে যে জায়গায় যে কনফিউজড হয়ে যেতাম যে ডাবল সি নাকি ডাবল এস, সো মুখে বারবার বলবে, উচ্চারণ করবে, সাথে সাথে খাতায় লিখবে। আননেসেসারি ক্ষেত্রে হচ্ছে ডাবল এন অ্যান্ড ডাবল এস, সি কিন্তু একটা। ওকে ফাইন। দেন মিসেলেনিয়াস স্পেলিং এর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মিসেলেনিয়াস, এখানে তোমাদেরকে ডাবল এল, এই জিনিসটি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি স্পেলিং এর বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যত বেশি বেশি লিখবে, রেগুলার চর্চা করবে এবং উচ্চারণ করবে, তত তোমরা স্পেলিং এর ক্ষেত্রে ভালো আউটপুট দিতে পারবে বা স্পেলিংগুলো ভালো মনে রাখতে পারবে। তো আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টে চলে যাব, যেখানে আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্বস নিয়ে। বন্ধুরা, তোমাদের জন্য প্রথম যে ফ্রেজাল ভার্বসটি রয়েছে সেটি হলো গেট অ্যাট মানে হলো নাগাল পাওয়া। যেমন উপরের শেলফে বা হচ্ছে উপরের তাকে একটা কিছু রাখা আছে, আমি সেটি নাগাল পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছি বা নাগাল পেতে চেষ্টা করছি। নাগাল পাওয়াকে আমরা বলছি গেট অ্যাট। উদাহরণটির দিকে একবার দেখে ফেলো। হি স্ট্রেচড হিজ হ্যান্ডস, সে তার হাত প্রসারিত করলো, টু গেট অ্যাট, কিসের জন্য? নাগাল পাওয়ার জন্য। টু গেট অ্যাট দ্য বুকস অন দ্য আপার শেলফ, উপরের শেলফে উপরের তাকে কিছু বই ছিল, সেগুলো নাগাল পাওয়ার জন্য সে তার হাত প্রসারিত করলো, স্ট্রেস করলো। তো এখানে নাগাল পাওয়াটাকে আমরা বলছি গেট অ্যাট। দ্য নেক্সট ওয়ান ইজ গেট অ্যাওয়ে মানে হচ্ছে পলায়ন করা। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, গেট কিন্তু একই রয়ে গিয়েছে, কিন্তু এখানে প্রেপোজিশনগুলো চেঞ্জ হওয়ার কারণে অর্থের পরিবর্তন হচ্ছে। সো গেট অ্যাওয়ে পলায়ন করার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দ্য থিফ কুড নট গেট অ্যাওয়ে উইথ দ্য নেকলেস। গেট অ্যাওয়ে মানে পলায়ন করা। নেকলেস নিয়ে বা গলার হার নিয়ে চোরটি পালাতে পারেনি। চোরের মানে হচ্ছে চোরকে সেই বাড়িওয়ালা বা হচ্ছে সেই নেকলেসের মালিক ধরে ফেলেছে। গেট অ্যাওয়ে মানে কি? পলায়ন করা। তার পরের ফ্রেজাল ভার্বটি হলো বন্ধু গেট বাই, পাশ দিয়ে যাওয়া। পাশ দিয়ে যখন যাওয়া
সেটাকে আমরা বলছি get by. Please let me get by. আমাকে দয়া করে পাশ দিয়ে যেতে দিন। আপনারা কথা বলছেন, কথা বলুন, আমাকে দয়া করে পাশ দিয়ে যেতে দিন। Please let me get by. Then get down. Get down মানে হচ্ছে নামা, বাস থেকে নামা বা হচ্ছে কোনো একটা ভেহিকল থেকে নামার ক্ষেত্রে আমরা বলতে পারি get down. সো অনেকে কিন্তু ভুল করে একটা চলন্ত বাস থেকে একদম বীর পুরুষ সাজতে যে লাফিয়ে নেমে যায়। তোমরা কখনোই সেটা করবে না। বাস থামার পরে বাম পা দিয়ে আস্তে ধীরে নামবে। সো ডু নট গেট ডাউন ফ্রম আ রানিং বাস, কখনোই চলন্ত বাস থেকে নামবে না। দেন গেট ইনটু, গেট ডাউন অর্থ নামা, কিন্তু গেট ইনটু অর্থ হচ্ছে ওঠা। সেটা হচ্ছে কোনো একটা ভেহিকলে হতে পারে, ট্রেনে হতে পারে, বাসে হতে পারে। গেট ইনটু মানে হচ্ছে ওঠা। ফর এক্সাম্পল, উই গট ইনটু আ সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট। গট ইনটু কেন ব্যবহার করেছি? যেহেতু আমরা এখানে পাস্ট টেন্সের কথা বলছি বা পাস্ট টেন্সের ব্যবহার করছি, তাই গট ইনটু ব্যবহার করেছি। সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট বলতে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কামরাতে আমরা উঠেছিলাম, সেই জিনিসটাকে আমরা বোঝাতে চাচ্ছি। তাহলে তোমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে তো, যে গেট ডাউন মানে নামা অ্যান্ড গেট ইনটু মানে ওঠা। তাহলে পরবর্তী ফ্রেজাল ভার্বসটিতে আমরা চলে যাচ্ছি, সেটি হলো গেট অফ। গেট অফ মানে হলো বন্ধুরা পলায়ন করা। দ্য থিফ গট অফ। The thief got off, চোরটি পলায়ন করেছিল with the goods. Goods মানে কি অনেক ভালো না, goods মানে মালামাল বা পণ্য। goods বলতে মালামাল বা পণ্যকে বোঝাচ্ছে। তার মানে চোরটি তার হচ্ছে মালামালগুলো নিয়ে পলায়ন করেছিল। এখানে got off বা get off মানে পলায়ন করাকে বোঝাচ্ছে। The next one is get off, কিন্তু এর অর্থটা হচ্ছে একটু ভিন্ন। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আমরা কখন কোনটার অর্থ নিব। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সিচুয়েশন বা অবস্থা ভেদে তোমাকে বুঝতে হবে কোন মিনিংটা দিচ্ছে। গেট অফ এর আরেকটা অর্থ হলো যাত্রা করা। ফর এক্সাম্পল, উই গট অফ এট দ্য ডন। গট অফ এট দ্য ডন, আমরা খুব সকালে যাত্রা করেছিলাম, আমরা খুব সকালে বের হয়েছিলাম, আমরা খুব সকালে আমাদের জার্নি শুরু করেছিলাম। গেট অফ মানে যাত্রা করা। দ্য নেক্সট ওয়ান ইজ গেট অন। গেট অন মানে বন্ধুরা হচ্ছে চলা। আমরা এরকম জিজ্ঞেস করি না, তোমার পড়াশোনা কেমন চলছে, তোমার প্রিপারেশন বা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি কেমন চলছে, তখন আমরা এভাবে বলতে পারি যে হাউ আর ইউ গেটিং অন। হাউ আর ইউ getting on with your studies. How are you getting on with your preparation? Getting on অর্থ কি? তোমার পড়াশোনা কেমন চলছে, তোমার অনুশীলন কেমন চলছে, তোমার প্রস্তুতি কেমন চলছে। এই যে কেমন চলছে বা চলা, এই জিনিসটাকে আমরা get on এর মাধ্যমে বলছি। The next one is give away. তার পরেরটা কিন্তু আবার give away, অর্থ একটু ভিন্ন। একটা মানে হচ্ছে দান করা, আর একটা মানে হচ্ছে বিতরণ করা। এটাও তোমাকে সিচুয়েশন বুঝে কখন কোন মিনিংটা হচ্ছে বুঝে নিতে হবে বা বের করতে হবে। যেমন হাজী মোহাম্মদ মহসিন gave away his all in charity. হাজী মোহাম্মদ মহসিন gave away দান করেছিলেন, তার সব সম্পত্তি বা সবকিছু দান করেছিলেন। দেন দেখো, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। গেভ অ্যাওয়ে কিন্তু সেম, গেভ অ্যাওয়ে কিন্তু সেম। এক জায়গায় দাঁড়াচ্ছে দান করা, আরেক জায়গায় দাঁড়াচ্ছে অর্থ বিতরণ করা। ওকে, নাও গো টু দ্য নেক্সট ফ্রেজাল ভার্ব, দ্যাট ইজ গিভ আউট। গিভ আউট মানে হচ্ছে প্রকাশ করা। এখন তুমি ভাবতে পারো যে আই শ্যাল নেভার গিভ আউট দ্য ট্রুথ। আমি কখনোই সত্য প্রকাশ করব না, কারণ সত্য প্রকাশ করলে আমাকে বিপদের মুখে পড়তে হবে। তুমি ভুল ভাবছো বন্ধু, সবসময় সত্য কথা বলবে, কেননা সত্য তোমাকে কখনোই বিপদের দিকে ঠেলে দেবে না। আলটিমেটলি তোমাকে সত্যই মুক্ত দিবে, সত্যই তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে। তাই আমি বলবো অলওয়েজ গিভ আউট দ্য ট্রুথ। অলওয়েজ ট্রাই টু গিভ আউট দ্য ট্রুথ। গিভ আউট অর্থ কি? প্রকাশ করা। দেন গিভ আউটের আরেকটা অর্থ হচ্ছে বিলি করা। আমরা শুক্রবারে নামাজ পড়তে গেলে এরকম হয় না যে আমাদের হাতে অনেক লিফলেট ধরিয়ে দেয়, অনেক কিছু বিলি করছে বা বিভিন্ন হ্যান্ডবিল দিয়ে দিচ্ছে। তো এগুলোকে আমরা বিলি করা যেটা, সেটাকে আমরা বলতে পারি গিভ আউট। আ বয় ওয়াজ গিভিং আউট হ্যান্ডবিলস। গিভিং আউট মানে হচ্ছে বিলি করা, হ্যান্ডবিলস বিতরণ করছিল বা বিলি করছিল। তারপরে দেখো গো অ্যাওয়ে, প্রস্থান করা। সো হি হ্যাজ গন অ্যাওয়ে উইথ অল হিজ বিলঙ্গিংস। তার যত জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে সে প্রস্থান করেছে। প্রস্থান করাকে আমরা কি বলছি? গো অ্যাওয়ে বা গন অ্যাওয়ে। দ্য নেক্সট ওয়ান ইজ গো আফটার। পশ্চাধাবন করা, পিছনে পিছনে ধাওয়া করা, পিছনে পিছনে যাওয়া। সো একটি কুকুর খরগোশের পিছনে নিয়েছিল, আমি তার পিছনে পশ্চাধাবন করেছিলাম বা হচ্ছে আমি তার পিছনে পিছনে গিয়েছিলাম, তখন আমরা কি বলবো? গো আফটার। দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য হেয়ার। এখানে ওয়েন্ট কেন হয়েছে? কারণ পাস্ট টেন্স হওয়ার কারণে গোটা চেঞ্জ হয়ে ওয়েন্ট হয়ে গিয়েছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা কনফিউজ হওয়ার কিছু নেই। সো দেখো, দ্য ডগ ওয়েন্ট
after. Go afterটা went after হয়ে গিয়েছে, কিন্তু এর অর্থ দাঁড়াচ্ছে পশ্চাৎ ধাবন করা। ওকে বন্ধুরা, তারপর তোমরা নেক্সট ফ্রেজাল ভার্বটি দেখতে পাচ্ছ, go aside. Go aside মানে হচ্ছে অন্য পথে যাওয়া, একটি পথ থেকে অন্য আরেকটি পথে যাওয়া। যেমন আমি তোমাকে বড় ভাই হিসেবে বলতে পারি, প্লিজ ভালো পথে থেকো, খারাপ পথে যেও না, ওদের সাথে মিশন, এই ধরনের অনুরোধ বা রিকোয়েস্ট কিন্তু আমি তোমাকে করতেই পারি। এখানে আমি বলেছি do not go aside from the path of virtue. Go aside মানে হচ্ছে অন্য পথে যাওয়া, পুণ্যের পথে তুমি এখন আছো, এই পথ থেকে তুমি অন্য পথে যেও না। Do not go aside from this path of virtue অথবা from this path. তার পরের ফ্রেজাল ভার্বটি হলো বন্ধু go beyond. অতিক্রম করা, প্রত্যেকের একটা সীমা থাকে বা প্রত্যেক জিনিসের একটা সীমা থাকে, সেটাকে অতিক্রম করাকে আমরা বলছি go beyond. Go beyond মানে কি? অতিক্রম করা। You have gone beyond your limit. তুমি তোমার সীমা অতিক্রম করেছো, তোমার সীমা এতটুকু পর্যন্ত ছিল, তুমি অতিক্রম করে সেখানে চলে গিয়েছো, এটাকে আমরা বলছি go beyond, অতিক্রম করা। go beyond, অতিক্রম করা। দেন go by, অনুসারে চলা, কোনো একটা নিয়ম অনুসারে চলা, কোনো একটা নীতি অনুসারে চলাকে আমরা বলছি go by. ফর এক্সাম্পল, you have to go by rules. তোমাকে নীতি অনুসারে চলতে হবে, তোমাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। and the last one is for you, go by, অতিক্রান্ত হওয়া। দেখো go by and go by দুটি কিন্তু একই, কিন্তু অর্থের কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন golden days of childhood are gone by. gone by, আমাদের যে শৈশবকালের সোনালী দিনগুলো ছিল সেগুলো অতিক্রান্ত হয়েছে, শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে go by এর একটি অর্থ দাঁড়াচ্ছে অনুসারে চলা এবং আরেকটি অর্থ দাঁড়াচ্ছে অতিক্রান্ত হওয়া। তো বন্ধুরা, এই ছিল স্পেলিং এবং ফ্রেজাল ভার্বস নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।